হ্যালো অডিয়েন্স, কি খবর সবার? কেমন আছেন সবাই? তো আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি সত্য ঘটনা থেকে নির্মিত। 2006 সালে ইন্ডিয়ার কোদাইকানালে একটা ভয়াবহ ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মুভিটি তৈরি করা হয়, যেটার নাম মানজুমাল বয়েস। এই মুভিটির ব্যাপারে একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে এই মুভিটির অস্কার পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এক্সপ্লেনটি দেখলেই সেটা কিছুটা আন্দাজ করতে পারবেন। এই মুভিতে 11 জন বন্ধু মিলে একটা ট্যুরে যায়। সেই ট্যুরে গিয়ে কোদাইকানালের গুনাকেব নামের একটি গুহায় তারা ঢুকে পড়ে অ্যাডভেঞ্চার করার জন্য। আর সেখানেই ঘটে একটা সাংঘাতিক বিপদ। সেই গুহার একটা গভীর গর্তে পড়ে যায় তাদের মধ্যে একজন, আর সেই গর্তের গভীরতা ছিল প্রায় 1000 ফিট। এই গুহায় আগে অনেকে পড়েছে, কিন্তু কেউ বেঁচে ফিরতে পারেনি। কি আছে সেই গুহায়, আর শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল সেটাই আজকে আমরা জানবো এই মুভিতে। যদিও এটি একটি শুধু মুভি নয়, একটি সত্য ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেইন। মুভির শুরুতেই আমরা একটি ছোটখাটো খাবারের হোটেল দেখতে পাই। সেখানে বেশ কিছু লোক একসাথে খাবার খাচ্ছে, এবং খাবার শেষে সেই দলের মধ্যে একজন সবার বিল দিতে গেলে ক্যাশ টেবিলে সেখানে একটা পত্রিকার নিউজে তার চোখ যায়। তো সেই নিউজটি দেখার পর তাদের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে একটা চার্চে চলে যায়। অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা যে সিনটা দেখতেছিলাম এটা হচ্ছে প্রেজেন্ট সিন। এরপর আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। সালটা ছিল 2006। তামিলনাড়ুর পাশে একটা ছোট্ট শহরে তখন একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। তো আমরা দেখতে পাই একদল ছেলে সেখানে সেই লেভেলের মজা করছে। এরা সবাই হলো এই মানজুমাল গ্রামের পোলাপান, আর এদের একটা যৌথ পরিচয় হলো মানজুমাল বয়েস। মানে হচ্ছে স্থানীয় ভালো ছেলেদের গ্যাং আর কি, যারা মানুষের উপকার করে। যাই হোক, সেদিন রাতে তারা বিয়ে বাড়িতে হেব্বি নাচানাচি আর মস্তি করে, এবং সবশেষে সবাই যখন বাড়ি ফিরতে যাবে তখনই একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলা লেগে যায় গ্রামের আর একটা টোকাই গ্রুপের সাথে। তো এখানে একটা মজার ব্যাপার হলো, এরা কিন্তু এই দুই টিমের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করত, এবং যেই টিম হেরে যেত সেই টিমকে শুধু পচাতো আর ঠাট্টা করতো। তো সেই ঠাট্টার জের ধরেই লেগেছে আজকের এই ঝামেলা। ঠিক তখনই সেখানে কুট্টান নামে একটি ছেলে আসে, এবং এই ছেলেটিই হলো এই মানজুমাল বয়েস টিমের সব থেকে সিনিয়র। এনিওয়ে, কুট্টান দুপক্ষকেই থামানোর চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। তখন অপোজিশন গ্রুপ একটা অফার দেয়, বলে যে এখানে একটা দড়ি টানাটানির ম্যাচ হয়ে যাক। যদি তোরা আমাদের হারাতে পারিস তাহলে আমরা ঝামেলা বাদ দিয়ে সোজা বাড়ি চলে যাব। তো আর কি করার, পোলাপান সেই রাস্তাতেই দড়ি দিয়ে শুরু করে সেই লেভেলের টানাটানি। কিন্তু মানজুমাল বয়েস টিম আপ্রাণ চেষ্টা করে হেরে যায়। তাই শেষমেশ মাথা নত করে তাদেরকেই ফিরে আসতে হয়। পরদিন তাদের টিমের একজন যখন অফিস থেকে বাসা ফিরছিল, তখন সেখানকার এক ফটো স্টুডিওওয়ালা মহিলা তাকে একটা ফটো অ্যালবাম দিয়ে বলে, এটা তোমাদের পাড়ার কিছু ছেলেরই ছবি, তুমি তো বাড়ি যাচ্ছ, এটা তাদেরকে দিয়ে দিও। তো এখানে একটি ব্যাপার বলে নেওয়া ভালো যে এই ছবিগুলো কিন্তু সেই অপোজিট টিমের, যাদের সাথে গতকাল রাতে তারা হেরে গেছে আর কি। তো ছেলেটি সেই অ্যালবামটি ছেলেগুলোকে না দিয়ে আগে তাদের ক্লাবে আসে এবং সবাইকে ছবিগুলো দেখায়। তো তারা সবাই সেই ছবিগুলো দেখে রেগে যায়, এবং সবাই মিলে আলোচনা করে আমরাও ট্যুরে যাব আর ওদের থেকে আরো বেশি বেশি ছবি তুলবো। তারা প্রথমত প্ল্যান করে গোয়া যাবে, কিন্তু গোয়া যাওয়ার যে খরচ তা তাদের বাজেট ফ্রেন্ডলি হবে না। তাই অনেক জায়গা চুজ করার পর তারা ফাইনালি কোদাইকুনাল যাওয়াটা ঠিক করে। তারপর তারা তাদেরই এক বন্ধু প্রসাদকে কল করে। এই প্রসাদ হলো একজন ড্রাইভার। এনিওয়ে, প্রসাদকে ট্যুরের ব্যাপারটা জানিয়ে গাড়ি চাওয়া হলে প্রসাদ বলে এখন ট্যুর সিজন চলছে, এখন বড় সড়ো গাড়ি পাওয়া সম্ভব না, তবে ছোটখাটো একটা গাড়ি আছে যেটাতে চাপাচাপি করে খুব জোর 9 জন যেতে পারবা। তো তারা সবাই এটা শুনে রীতিমতো চিন্তায় পড়ে যায়, আসলে কাকে রেখে কে যাবে। তখন সেখানে থাকা সুভাষ নামের একটি বন্ধু বলে, আমি যেতে পারবো না, আমাকে বাদ রাখো, কারণ আমি কাল আমার নানার বাড়ি যাব। তবে সুভাষ এটা মাত্র অজুহাত দেখালো, এটা সবাই বুঝতে পারে, কারণ সবাই জানে সুভাষের পরিবারের আর্থিক অবস্থা ততটাও ভালো না। তাই কেউই তাকে আর জোর করে না। পরদিন তাদের ট্যুরের জন্য গাড়ি যখন আসে, তখন সবাই এক জায়গায় হলে জানা যায় যে একজন যেতে পারবে না। তাই সেখানে থাকা সেই সিনিয়র বন্ধু কুট্টান সবাইকে বলে, একজন তো কমেই গেল, তাহলে আমরা সুভাষকেই নিয়ে যাই, তার খরচটা না হয় আমরা সবাই মিলে চালিয়ে নেব। তো সবাই তাতে সম্মত হয়, এবং কুট্টান সুভাষকে আনতে তার বাড়ি যায়। অ্যাকচুয়ালি আমার সাথে এই ব্যাপারটা প্রচুর ঘটে। আমার বন্ধু বান্ধবরা খুব বেশি ট্যুর আয়োজন করে, কিন্তু আমার আসলে যাওয়া হয় না, আর আমাকে কেউ এভাবে নিতেও আসে না। আসলে আমার ফিনান্সিয়াল স্বাধীনতা নেই, মন যা চায় তাতেই টাকা খরচ করতে পারি না। আমাকে ভাবতে হয় আমি যে টাকা দিয়ে ট্যুর যাব সে টাকা দিয়ে আমার সংসার একটু চলবে, একটু ভালো চলবে, হয়তোবা সে মাসটাতে আমার একটু কষ্ট কম হবে। কিন্তু ট্যুরে গিয়ে টাকাটা খরচ করে ফেললে দেখা যাবে আমার হিসেবে খুব টানাটানি পড়ে যাবে। তো যাই হোক, তারা সবাই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় তারা অনেক হই হুল্লোড় করে। পার্সোনালি বলতে গেলে এখানকার সিনগুলো আপনাকে নিয়ে যাবে সোনালী অতীতে। তো তারা তাদের গন্তব্যে গিয়ে একটা হোটেলে ওঠে, কারণ যেতে যেতে তাদের রাত হয়ে গেছিল। যাই হোক, সকালে তারা ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এখানকার সিনগুলো কতটা সুন্দর ছিল তা বলে বোঝানো সম্ভব না। যে ক্যামেরাম্যানগুলো এই মুভিটি শুট করেছে তাদের ফ্রেমিং ধারণা ভালো, এটা মানতেই হবে। তো সারাদিন তারা ঘুরোঘুরি করে কাটিয়ে দেয়। বিকেলের দিকে তারা যখন ফিরে আসার জন্য গাড়িতে ওঠে, তখনই তাদের মধ্যে একজন বলে, আমরা একটি বিশেষ জায়গা মিস করে যাচ্ছি। সবাই তখন জায়গার নাম জানতে চাইলে সে একটা বিখ্যাত মুভির নাম বলে, এবং জানায় যে ওই মুভিটির শুটিং সেখানে হয়েছিল। এ কথা শোনা মাত্রই পোলাপানের আগ্রহ একদম প্রচুর বেড়ে যায় সেখানে যাওয়ার, এবং ফাইনালি তারা সেখানে যায় এবং একটা দোকানে চা খায়। তারপর পুরো পাহাড়টা ঘুরে দেখতে শুরু করে। ঘুরতে ঘুরতে তারা সেই পাহাড়ের একদিকে একটা বড় গেট দেখতে পায়, এবং যে বন্ধুটি তাদেরকে গাড়িতে এই জায়গাটির নাম বলেছিল সে জানায় এই গেটের ওইদিকে একটা বিশাল গুহা আছে যার নাম গুনাকেব, আর এই গেটটি এজন্য দেয়া হয়েছে যেন ওখানে কেউ যেতে না পারে। তো এই গুহার ব্যাপারে এই কথাগুলো শোনার পরেই তাদের টিমের সবার মাথায় অ্যাডভেঞ্চারের ভূত চাপে। তারা করে কি, ফরেস্ট গার্ডদের
ফাঁকি দিয়ে সেই গুহার ভেতরে ঢুকে পড়ে। তো গুহাটা এতটাই অ্যামেজিং ছিল যে তারা সবাই অবাক হয়ে যায়। আর এখানে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে এখানে যে ক্লোজ শটগুলো নেওয়া হয়েছে, আসলে এই শুটগুলো যে কত রিস্ক নিয়ে করেছে তা দেখলেই বোঝা যাচ্ছে। তো এই গুহায় ঢুকে তারা একটু ভয় পেয়ে যায়, কারণ গুহাটির বেশ কিছু জায়গায় লোহার গ্রিল দিয়ে সিল করা। তারা এসব ঘুরে দেখতে দেখতে একটা বড় পাথরের কাছে আসে এবং সেই পাথরের গায়ে অনেকগুলো পুরনো লেখা দেখতে পায়। মানে এগুলো লিখেছিল তাদেরই মতো কোনো এক টুরিস্ট টিম। তাই এইভাবে টিমের নাম লিখে যাওয়ার প্ল্যানটা তাদের মাথাতেও আসে। তো তাদের মধ্যে একজন তখন সেই পাথরের গায়ে নাম লিখতে থাকে আর বাকিরা দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকে। ঠিক তখনই সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেখানে থাকা সুভাষ নামের ছেলেটি যখন সেই লেখাটি দেখার জন্য আসতে ধরে, সেই মুহূর্তে হঠাৎ একটা লুকোনো গর্তে পড়ে যায়। আর এটা দেখে সবাই একদম শকড হয়ে যায়। মানে ঘটনাটা এতটা দ্রুতই ঘটে যায় যে তারা বুঝতেই পারে না কি ঘটলো। তো তারপরেই তারা সবাই দৌড়ে এসে সেই গুহার মুখে সুভাষ সুভাষ বলে ডাকতে থাকে, কিন্তু গুহাটার গভীরত্ব এতটাই বেশি ছিল যে তাদের চিৎকার গুহার মুখেই হারিয়ে যাচ্ছে। তবুও তারা বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে কিন্তু কোনো রেসপন্স পায় না। ঠিক সেই মুহূর্তেই গুহার মুখ দিয়ে শত শত বাদুর বেরিয়ে আসতে থাকে আর তারা সবাই ভীষণ রকমের ভয় পেয়ে যায় আর সবাই একসাথে কাঁদতে থাকে। অ্যাকচুয়ালি তারা এতটা শকড হয়ে গেছে যে চিন্তা করার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। মানে নেক্সট পদক্ষেপে তাদের কি করা দরকার সেটাও কেউ ভাবতে পারতেছে না। যাই হোক, তাদের কান্নাকাটির শব্দ পেয়ে সেখানে একটি পাগল মতো লোক আসে আর সে লোকটি হলো এখানকার একজন ট্যুরিস্ট গাইড। এই লোকটি কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করেছিল তাকে গাইড হিসেবে ভাড়া করতে, কিন্তু এরা তাকে পাত্তাই দেয়নি। তো লোকটি তখন তাদের কাছে সম্পূর্ণ ঘটনাটা শুনে নেয় এবং বলে যে তাদেরকে কোনো সাহায্যই করতে পারবে না সে। বন্ধুর কথা না ভেবে তারা যেন তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, না হলে তাদের কপালেও একই ঘটনা ঘটবে। তখন টিমের সবাই একসাথে বলে তারা তাদের বন্ধুকে ছাড়া এখান থেকে কিছুতেই যাবে না। এরপর তারা দুটো টিমে ভাগ হয়ে একটি টিমকে বাইরে পাঠিয়ে দেয় ফরেস্ট গার্ডকে খবর দিতে, যাতে করে অফিসিয়ালি হেল্প নিতে পারে আর কি। তো সেই টিম তখন বাইরে এসে গার্ডকে খুঁজে পায় না, তাই বাইরের একটা লোকের কাছে হেল্প চায়, কিন্তু লোকটি পরিষ্কার জানিয়ে দেয় যে শুধু সে কেন, এই এলাকার কোনো লোকই তাদের সাহায্য করবে না, কারণ তাদের বন্ধু যে গুহায় পড়েছে সেটার নাম হচ্ছে ডেভিলস কিচেন। কারণ ওখানে যারা পড়েছে তারা উধাও হয়ে গেছে, লাশটিরও খোঁজ পাওয়া যায়নি। তো এবার তারা বুঝতে পারে যে জায়গাটি আসলে কতটা ভয়ঙ্কর, আর তারা এও বুঝতে পারে যে এই লোকটি তাদের কোনো সাহায্য করবে না। তো সেই জন্য তারা তাড়াতাড়ি করে দৌড়িয়ে সেই দোকানদারটির কাছে যায়, মানে যেই দোকানে তারা প্রথম এসে চা খেয়েছিল আর কি। তারা সেই দোকানদারটিকে সবকিছু খুলে বলে, কিন্তু সেই চাওয়ালাও একই কথা বলে আর শেষে বলে যে তোমরা বন্ধুর কথা না ভেবে নিজের প্রাণ নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তো এই কথা শোনার পর তারা সবাই আরো বেশি দিশেহারা হয়ে পড়ে এবং লোকটির হাত পা ধরে রিকোয়েস্ট করতে থাকে আমাদের একটু হেল্প করুন। তাই লোকটি তখন একটু চুপ করে থেকে বলে ব্যাপারটা আসলে পুলিশকে জানাও। তো তারা সেই কথা মতো কয়েকজন থানার উদ্দেশ্যে রওনা দেয় এবং অন্যরা লোকটিকে খুব রিকোয়েস্ট করে গুহার মধ্যে নিয়ে যায়। তো যাওয়ার পথে লোকটি অনেকগুলো লেবু সাথে নেয় এবং বলে গুহায় থাকা সবাইকে একটি করে দিয়ে দিতে, কারণ লেবু সাথে থাকলে কোনো ভূত বা আত্মা কাছে আসতে পারবে না। যাই হোক, ওই দোকানদার গুহায় এসেই প্রথমে সবাইকে গুহার সামনে থেকে সরে যেতে বলে এবং আরো বলে যে এই জায়গাটা তারা যতটা সহজ ভাবছে এটা তার চেয়েও অনেক ভয়ঙ্কর একটা জায়গা। তো তারা সেখানে কথা বলতে বলতে সেখানে হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মাঝেই পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে প্রসাদরা থানায় আসে। থানায় ঢুকেই তারা প্রথমে ডিউটি অফিসারকে বলে তাদের এক বন্ধু গুনাগেবের গুহায় পড়ে গেছে। এই কথা শোনা মাত্রই অফিসারের মুখ ফিকে হয়ে যায় আর সাথে সাথে প্রচন্ড রকমের রেগে গিয়ে বলে তোমরা দেখোনি ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে প্রবেশ নিষেধ, তারপরে ওখানে গেছো কেন? কিন্তু তারা কোনো উত্তর দিতে পারে না, বরং অফিসারের সামনে সবাই অঝরে কাঁদতে থাকে। অফিসার কি করবে হেজিটেশনে পড়ে যায়, বলে দেখো ওই জায়গাটির ইতিহাস তোমরা জানো না বলেই আশা করছো তোমার বন্ধু এখনো বেঁচে আছে। ওই গুহা আবিষ্কার করেছে ইংরেজরা। সেই ইংরেজদের সময় থেকে এখন পর্যন্ত 13 জন ওই গুহায় পড়েছে, যাদের কারোরই লাশটাও খুঁজে পাওয়া যায়নি। আজ থেকে 10 বছর আগে সেই গুহায় পড়েছিল এক মন্ত্রীর ভাইয়ের ছেলে। সেই ছেলেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছিল, কিন্তু লাশ তো দূরে থাকে একটা চুলো উদ্ধার করতে পারেনি। তো এই ইতিহাসগুলো শোনার পরও কি তোমরা মনে করো যে তোমাদের বন্ধু সেখানে আরো বেঁচে আছে? কিন্তু তারপরও তারা অফিসারকে খুব অনুরোধ করে। এসব দেখে পাশের রুম থেকে সেই থানার ওসি বেরিয়ে এসে সবাইকে বেদম পেটাতে থাকে আর বলতে থাকে তোরাই তোদের বন্ধুকে এখানে এনে মার্ডার করে এই গুহায় ফেলে দিয়েছিস, আবার এখন নাটক করছিস। এদিকে বৃষ্টির পানির প্রবল স্রোত সেই গুহার মধ্যে ঢুকতে শুরু করে। এভাবে চলতে থাকলে সেই গর্ত একসময় পানিতে ভরে যেতে পারে। এইভাবে কুট্টান শুয়ে পড়ে সেই জলধারা আটকানোর চেষ্টা করে। তার দেখা দেখি সবাই সেই গর্তের চারপাশে শুয়ে পড়ে যেন পানি ভিতরে ঢুকতে না পারে। পার্সোনালি ভাবুন তো একবার, বন্ধুকে ঠিক কতটা ভালোবাসলে এমনটা করা যায়। যাই হোক, তখনই সেখানকার ফরেস্ট গার্ড চলে আসে। তো তিনি এখানে এসে তাদের সবার এই অবস্থা দেখে একদম ভীষণ রেগে যায় এবং বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে সবার? একজনের জন্য সবাই মরবা নাকি? এই মুহূর্তে গর্তের মুখ থেকে সবাই সরে যাও। কিন্তু তারা সেই গার্ডের কথা গ্রাহ্য না করে আরো আষ্টে পিষ্টে শুয়ে পড়ে গর্তের চারিদিকে, কারণ তারা বন্ধুর জন্য জীবনও দিতে রাজি। তো এখান থেকে সিন শিফট হয় আর পরের সিনে আমরা দেখি থানার সেই ওসি বিড়ি খাচ্ছে আর তাদেরকে নিয়ে ভাবছে। শেষমেশ তিনি থানার সেই সিনিয়র অফিসারকে বলে ছেলেগুলোকে সাথে করে সেই গুহায় যাও এবং পরিস্থিতি দেখে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করো, কারণ এতক্ষণে তিনি বন্ধুর প্রতি সত্যিকারে ভালোবাসার ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে। একটা কথা সত্যি মানতেই হবে যে পুরুষ মানুষের মন আসলে কঠিন হয় না, এটা একটা ভুয়া বাণী। যাই হোক, তিনি
তখন সেই অফিসারকে বলেন যাওয়ার সময় রশি আর টর্চ সাথে নিতে। তো ফাইনালি সেই অফিসার তাদের সাথে রওনা দেয় আর গুহায় পৌঁছানোর পর টর্চ জ্বালিয়ে সুভাষকে কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তাই তিনি সবাইকে বলে এখানে থেকে আর কোনো লাভ নেই, সবাই বাড়ি ফিরে যাও। তো এই কথা শোনার পর তারা আবারও সবাই একই সুরে বলে যে আমরা আমাদের বন্ধুকে রেখে এখান থেকে এক চুলও নড়বো না। অফিসারটি এদের এই জিদ দেখে একদমই ঘাবড়ে যায়। তখন তাদের হয়ে সেই চাওয়ালা অফিসারটিকে বলে দেখুন স্যার, এই ছেলেগুলো আমাদের এলাকায় ঘুরতে এসছে, সেই হিসেবে ওরা আমাদের অতিথি, তাদের বিপদে সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্ব, তাই না? তো এর পরের সিনে আমরা দেখতে পাই সুভাষ আসলেই মারা যায়নি, সে পড়তে পড়তে একটা পাথরের গায়ে আটকে গেছে। সে পড়ার সময় এত বেশি আঘাত পেয়েছে যে তার পুরো শরীরের কাপড় একদম ছিঁড়ে উধাও হয়ে গেছে। আর সুভাষ এমন একটা জায়গায় আটকে ছিল, সে যদি একটুখানিও নড়াচড়া করে তাহলে সেখান থেকে আরো গভীরে পড়ে যাবে। যাই হোক, সুভাষ কিন্তু পড়ার পরেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। তো হঠাৎ তার জ্ঞান ফিরলে সে ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু নড়াচড়া করার ন্যূনতম শক্তিটুকুও তার মধ্যে ছিল না তখন। তো সুভাষ যখন জোরে জোরে চিৎকার করতে থাকে সেই মুহূর্তে গর্তের মুখে সবাই ক্ষীণ একটি আওয়াজ শুনতে পায়। তো সুভাষের আওয়াজ পাওয়ার পরপরই সবাই শিওর হয় যে সুভাষ বেঁচে আছে। আর সুভাষের বেঁচে থাকার কথা শুনতে পেরে সে অফিসার এবং এলাকার সবারই মাথা ঘুরে যায়, কেননা সেখানে পড়ে গিয়ে সুভাষের আগে কেউই জীবিত ছিল না। তাই তাৎক্ষণিকভাবে সেখানে ফায়ার সার্ভিসকে নিয়ে আসা হয় উদ্ধার কাজের জন্য। এনিওয়ে, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে প্রথমে গুহার ভেতরে রশি ফেলে এবং সুভাষ সুভাষ ডাকতে থাকে। তাদের ধারণা ছিল যে সুভাষ যেহেতু বেঁচে আছে তাই সে রশি ধরতে পারবে আর তারা তাকে টেনে উপরে তুলবে, কিন্তু সুভাষ যে নিচে আদমারা হয়ে পড়ে আছে সেটা তো আর তারা জানে না। তো ফায়ার সার্ভিসের এরকম বলদমার্কা কার্যক্রম দেখে সবাই রেগে যায় আর বলে এত গভীরে পড়লে যে রশি ধরার মতো অবস্থায় সে থাকবে না, এই ন্যূনতম জ্ঞানটুকু কি আপনাদের মাঝে নেই? বরং আপনারা এই রশি দিয়ে একজন লোককে ভেতরে পাঠাতে পারেন। তো তাদের কথা শুনে ফায়ার সার্ভিসের কর্মীদের মধ্যে কাউকে নিচে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই গুহার ভয়ঙ্কর ইতিহাসের কারণে কেউই গুহায় নামতে চায় না। আর তাছাড়াও এত নিচে অক্সিজেন নাও থাকতে পারে, তাই কেউ জীবনের ঝুঁকি নিতে যাচ্ছিল না। এমনকি পুলিশের যে সুইপার ছিল, মানে সুইসাইড বডি তোলা লোক, সেও এই গুহায় নামতে রাজি হয় না। এই অবস্থা দেখে পুলিশ এবং ফায়ার সার্ভিস দুদলেই ঘাবড়ে যায়, কি করবে তারা কোনো কুল কিনারা পায় না। আর এভাবে সময় যতই চলে যাচ্ছিল ততই সুভাষের বেঁচে যাওয়ার আশঙ্কা কম ছিল। তাই কুট্টান নামের সেই ছেলেটি এগিয়ে এসে বলে দেখুন স্যার, কেউ নামতে না চাইলে আমি নামবো। তো অফিসাররা তখন কুট্টানের দিকে অবাক দৃষ্টিতে তাকায় এবং সেই গুহায় নামলে তার জীবনের রিস্ক আছে, এমনকি 90% সম্ভাবনা আছে তার মারা যাওয়ার। এই ব্যাপারটা কুট্টানকে ভালোভাবে বুঝিয়ে বলে, কিন্তু কুট্টান তারপরেও তার সিদ্ধান্তে অটল থাকে। তাই ফাইনালি কুট্টানকে এই গুহায় নামানোর ব্যবস্থা করা হয়। কুট্টানের কোমরে দড়ি বেঁধে এবং মাথায় রেস্কিউ হেলমেট লাগিয়ে তাকে গুহায় নামিয়ে দেওয়া হয়। গর্তে নামতেই কুট্টান বুঝতে পারে যে এই গুহাটা কতটা গভীর। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো পুরো গর্তটা এবড়ো থেবড়ো পাথরে ভর্তি। আর সুভাষ পড়ে যাওয়ার সময় এই পাথরগুলোতে কতটা ভয়ঙ্করভাবে ধাক্কা খেয়েছে সেটা কল্পনা করে তার আত্মা কেঁপে ওঠে। তো নিচে নামতে নামতে হঠাৎ তাদের রশি শেষ হয়ে যায়। তখন উপর থেকে কুট্টানকে জানানো হয় দড়ি শেষ হয়ে গেছে আর সে অলরেডি 125 মিটার গভীরে চলে গেছে। এর থেকে আর গভীরে যাওয়া সম্ভব না, কারণ এরপর অক্সিজেন লেয়ার একবারই কমে যাবে, ফলে কুট্টানও মরে যেতে পারে। কিন্তু কুট্টান বলে আমি তার আওয়াজ স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, তোমরা আরো দড়ি জোড়া দাও এবং আমাকে নিচে নামাও। তো অফিসার এই কুট্টানের দুঃসাহসিক সিদ্ধান্ত শুনে সেটাকে পাগলামি আখ্যা দিয়ে তাকে উপরে তোলার নির্দেশ দেয়। ঠিক তখনই কুট্টান চিৎকার করে জানিয়ে দেয় তাকে যদি জোর করে উপরে তোলা হয় সে নিজের কোমরের রশি খুলে দিবে এবং নিচে পড়ে সেও মরে যাবে। আহারে কি বন্ধুত্ব, ভাবুন তো একবার, বন্ধুর জন্য নিজের জীবন বাজি রাখতে চাচ্ছে। এরকম বন্ধু যেন সবার কপালে একটা করে হয়। যাই হোক, কি আর করার, কুট্টানের কথায় বাধ্য হয়ে তারা তখন রশি জোড়া দিয়ে কুট্টানকে আবারও নিচে নামাতে থাকে। নামাতে নামাতে হঠাৎ সে সুভাষকে দেখতে পায় এবং এই কথা উপরে সবাইকে জানিয়ে দেয়। আর কোনো রকম ভাবে সুভাষকে তাড়াতাড়ি নিজের সাথে বেঁধে নেয় এবং তারা আস্তে আস্তে তাদেরকে উপরে টেনে তুলতে থাকে। অ্যাকচুয়ালি এই মুভিটি এতটা টান টান উত্তেজনাপূর্ণ যে চোখের পলক ফেলতেই চাইবেন না। আর তখনই গায়ে কাটা দিয়ে উঠবে যখন ভাববেন যে এটা একটা বাস্তব ঘটনা থেকে নির্মিত। ভাবুন তো একবার, বাস্তবে একটা মানুষের সাথে এই ঘটনা ঘটেছে ওখানে। এনিওয়ে, সেই গর্তটা যেহেতু ছিল এবড়ো থেবড়ো, তাই তাদেরকে উপরে তোলাটা ছিল আরো কঠিন, চ্যালেঞ্জিং। তো এই সময় তাদের দড়িটি হঠাৎ একটা বড় পাথরের খাঁজে আটকে যায়। উপরে সবাই আরো জোরে জোরে টানতে থাকে, কিন্তু এক চুলও নাড়াতে পারে না। আর কুট্টানের পক্ষেও সেই খাঁজ থেকে রশিটা বের করা সম্ভব ছিল না। ঠিক তখনই তাদের এক হাবাগোবা বন্ধু সেই গুহার সোজা উপরে এসে দাঁড়িয়ে পড়ে। আর এটা দেখে সবাই এক নতুন আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই গুহার প্রত্যেকটা পাথর শ্যাওলা ধরে এতটা পিচ্ছিল হয়ে গেছে যে কেউ যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে। কিন্তু সেই পাগলাই সবাইকে অবাক করে দিয়ে বলে রশিটা একটা পাথরের খাঁজে আটকে গেছে, তোমরা রশিটাকে লুজ দিয়ে ডান দিকে সরিয়ে টানো। আসলে এই পাগলা উপরে উঠেছিল প্রবলেমটা বোঝার জন্যই, কারণ হচ্ছে সেই গুহার উপরের পাথরটা থেকে গুহার নিচেটা একটু সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর এটা সেই পাগলাই একমাত্র খেয়াল করেছিল। তো তারা সবাই সেই পাগলার কথা মতো দড়ি লুজ দিয়ে ডান দিকে টান দেয় এবং এক টানে তাদের দুজনকেই গুহা থেকে বের করে নিয়ে আসে। সুভাষের এই করুণ অবস্থা দেখে তারা সবাই ভীষণ কষ্ট পায়, তবে তার থেকে আনন্দটাই বেশি ছিল, কারণ সুভাষ এখনো বেঁচে আছে। এরপরই যত দ্রুত সম্ভব সুভাষকে নিয়ে তারা এই গুহা থেকে বেরিয়ে যায় এবং একটা হসপিটালে তার ফিজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে সে শারীরিকভাবে যতটা গুরুতর আহত, মানসিকভাবে ঠিক ততটা গুরুতর আহতই ছিল। তাই তার ট্রমা কেয়ারের প্রয়োজন ছিল, কিন্তু সেটা এখানে ছিল না। তাই তাকে দ্রুত শহরের একটা হসপিটালে রেফার করা হয়। তারা শহরের হসপিটালে অ্যাডমিট হওয়ার পর সুভাষের মাকে খবর দেওয়া হয়, কিন্তু তারা সবাই আসল ঘটনাটা চেপে গিয়ে বলে পা পিছলে হালকা একটু চোট পেয়েছে। আর যেহেতু সুভাষের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই সুভাষের চিকিৎসার সব খরচ তারা সবাই মিলে বহন করে। তো সুস্থ হয়ে সুভাষ হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু তবুও তার
তার মনে সেই গুহার দুর্বিষহ স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে। সে রাতে ঘুমাতে পারে না, ঠিকমতো খেতে পারে না, একা বেরোতে পারে না। সেজন্য তাকে অনেকদিন মানসিক ট্রিটমেন্ট নিতে হয়। তারপর আস্তে আস্তে সুভাষ সুস্থ হতে থাকে। কিন্তু সেই এলাকার সবাই আসল সত্যটা জানতে পারে তখনই, যেই সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অ্যাকচুয়ালি সেদিনই ওই লোকগুলো পেপারে এই ঘটনার পুরো কাহিনীটি জানতে পেরেছিল। তাই তারা দ্রুত চার্চে এসে সবাইকে জড়ো করে এবং সবাইকে এই কাহিনীটা আগাগোড়া জানিয়ে দেয়। তো এসব ব্যাপারে শোনার পর সুভাষের মা পুরো গ্রামবাসী সহ কুট্টানের বাড়ি যায় এবং তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে আর তার ছেলের জীবন বাঁচানোর জন্য তাকে প্রাণ ভরে দোয়া করতে থাকে। আর এরই মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির শেষে আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলি। জুনাইদ ইভানের একটা কথা ছিল, বাণী টাইপের কথা আর কি। সেটা হচ্ছে যে আমার এমন কোনো বন্ধু নেই যার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। অ্যাকচুয়ালি এই কথাটা ভাঙতে গেলে বিশাল বড় ব্যাখ্যা হবে। তো আসলে সেটার বাস্তব প্রমাণ পেয়েছি আমি এই মুভিটাতে। আসলে এরকম বন্ধুর ঋণ কখনো শোধ করা সম্ভব না। সবার জীবনে এরকম একটা বন্ধু আসুক, আমি সে দোয়াই করি। আমার একটা এরকম বন্ধু আছে, ওর নাম হচ্ছে শাওন। আমি তার জন্য এই গুনা কেবের গুহায় নামতে পারি। হ্যাঁ, আমি সিরিয়াসলি বলতেছি। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ। আর মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি। আর আমার উপর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।